আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে, সঙ্গে আছে আমি আফরিন সুমনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইরানের মিসাইল ও ড্রোন হামলায় এবার ডুবল ভারতীয় জাহাজ। দিল্লিতে বসে জাহাজ ডুবার ভিডিও দেখছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বিশ্বের সবচেয়ে ঘৃণিত দেশের তালিকার শীর্ষের ইসরায়েল, যুক্তরাষ্ট্রের অবস্থানেও বড় পতন, যা বলছে নতুন জরিপ। ফিলিস্তিনি বন্দীদের ধর্ষণ নিয়ে প্রতিবেদন, নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে মামলা করবে ইসরায়েল। যুক্তরাষ্ট্র ইসরায়েল বড় হামলা চালাতে পারে, নিয়ে এসেছে বহু সেনা ও সরঞ্জাম, জানালেন ইরানি আইন প্রণেতা। নিজেদের তৈরি ফাতাহ 4 ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো পাকিস্তান। 2 ঘন্টার আলোচনা, হরমুজ উন্মুক্ত রাখতে ঐকমত্য জিনপিং ট্রাম্প। কলকাতায়ও শুরু হলো বুলডোজার অভিযান। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছে বিস্তারিত। ইরানের মিসাইল ও ড্রোন হামলায় এবার ডুবল ভারতীয় জাহাজ। দিল্লিতে বসে জাহাজ ডুবার ভিডিও দেখছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। গুরুত্বপূর্ণ এক কূটনৈতিক মুহূর্তে বিরাট এক সামরিক ঘটনা ঘটল উপসাগরীয় পানিতে। যেদিন ইরানের পররাষ্ট্রমন্ত্রী ব্রিক্স শীর্ষ সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে অবস্থান করছেন, সেই দিনই ভোররাতে ওমান উপকূলে ভারতীয় একটি কার্গো জাহাজ ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত ও ডুবে গেছে। জাহাজটির নাম হাজি আলী। এটি গুজরাটের দেবভূমি দ্বারকা জেলার সালায়া বন্দর থেকে নিবন্ধিত। সোমালিয়া থেকে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ যাচ্ছিল এই জাহাজটি। ওমানের উত্তর উপকূলের লিমাহ এলাকায় কাছে স্থানীয় সময় ভোর 3:30 এটি আক্রান্ত হয়। প্রতিবেদন অনুযায়ী ড্রোন অথবা ক্ষেপণাস্ত্র জাহাজটিতে আঘাত করে। বিস্ফোরণে জাহাজটিতে আগুন ধরে যায় এবং এটি স্থিতিশীলতা হারিয়ে ধীরে ধীরে পানিতে তলিয়ে যায়। সৌভাগ্যের বিষয়ে জাহাজটির 14 জন ভারতীয় ক্রু সদস্যকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। আহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলার তীব্র নিন্দা জানিয়ে এক বিবৃতিতে বলেছে, এটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজ চলাচলে টানা হুমকি আমাদের গভীর উদ্বেগের কারণ। উল্লেখ্য, এই ঘটনার সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী ব্রিক্স পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে অবস্থান করছিলেন। এই অঞ্চলে সম্প্রতি ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর জাহাজ লক্ষ্য করে একাধিক হামলার ঘটনা ঘটেছে। বিশ্লেষকরা মনে করছেন, ব্রিক্স শীর্ষ সম্মেলনের সময় এই ঘটনা ভারতের কূটনৈতিক অবস্থানকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। ভারতীয় নৌবাহিনী ও ওমানি কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে। আপাতত ভারতীয় ক্রুরা নিরাপদ থাকলেও আন্তর্জাতিক বাণিজ্য রুটে এই ধরনের হামলা অব্যাহত থাকলে বৈশ্বিক অর্থনীতির উপর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। বিশ্বের সবচেয়ে ঘৃণিত দেশের তালিকার শীর্ষে ইসরায়েল, যুক্তরাষ্ট্রের অবস্থানেও বড় পতন, যা বলছে নতুন জরিপ। প্রতিবেদনে বলা হয়, বিশ্বের মানুষের কাছে সবচেয়ে অপছন্দের দেশের তালিকায় শীর্ষে উঠে এসেছে ইসরায়েল। গবেষণা প্রতিষ্ঠান নিরা ডাটার গ্লোবাল কান্ট্রি পারসেপশন 2026 শীর্ষক একটি নতুন বৈশ্বিক জরিপে এমন তথ্য উঠে এসেছে। বিশ্বের 129টি দেশ ও 3টি আন্তর্জাতিক সংস্থার উপর পরিচালিত এই জরিপে 46,667 জন মানুষ অংশ নেন। জরিপ অনুযায়ী বিশ্বের সবচেয়ে অপছন্দের দেশের তালিকায় ইসরায়েলের পরেই অবস্থান করছে উত্তর কোরিয়া, আফগানিস্তান ও ইরান। প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় চলমান সামরিক অভিযান, ফিলিস্তিনিদের ব্যাপক বাস্তুচ্যুতি, চরম খাদ্য সংকট এবং পশ্চিম তীরে ক্রমবর্ধমান সহিংসতার কারণে আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের ভাবমূর্তি ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে ঠেকেছে। গাজায় 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া অভিযানে এ পর্যন্ত 74,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং প্রায় পুরো জনগোষ্ঠী বাস্তুচ্যুত হয়েছে। জাতিসংঘের বিশেষজ্ঞ ও গবেষকরা গাজায় এই পরিস্থিতি
পরিস্থিতিকে গণহত্যা সদৃশ বলে বর্ণনা করেছেন। জরিপে আরও দেখা যায় সবচেয়ে অপছন্দের শীর্ষ 5টি দেশের তালিকায় এখন ঠাঁই পেয়েছে যুক্তরাষ্ট্র। 2024 সালে যুক্তরাষ্ট্রের প্রতি মানুষের ইতিবাচক ধারণা ছিল 22%, যা 2026 সালে কমে ঋণাত্মক 16% দাঁড়িয়েছে। প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতি, ন্যাটো মিত্রদের সঙ্গে টানাপোড়েন, ইউক্রেনের সহায়তা কমিয়ে দেয়া এবং ইসরায়েল ইরান ইস্যুতে ওয়াশিংটনের বিতর্কিত ভূমিকার কারণে দেশটির ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে মানুষের কাছে সবচেয়ে ইতিবাচক ভাবমূর্তি বজায় রেখেছে সুইজারল্যান্ড, কানাডা, জাপান, সুইডেন ও ইতালি। ফিলিস্তিনি বন্দীদের ধর্ষণ নিয়ে প্রতিবেদন, নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে মামলা করবে ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ফিলিস্তিনি বন্দীদের ওপর যৌন নির্যাতনের অভিযোগ নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদনের কারণে তিনি মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস এবং এর সাংবাদিক নিকোলাস ক্রিস্টোফের বিরুদ্ধে মানহানির মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। এক বিবৃতিতে নেতানিয়াহু জানান, তিনি তার আইনি উপদেষ্টাদের সবচেয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনা করতে নির্দেশ দিয়েছেন। তার অভিযোগ, ওই প্রতিবেদনে ইসরায়েলি সেনা, কারারক্ষী ও ইসরায়েলি বসতি স্থাপনাকারীদের বিরুদ্ধে ফিলিস্তিনি বন্দীদের উপর ব্যাপক যৌন সহিংসতার অভিযোগ তুলে কলঙ্ক ছড়ানো হয়েছে। নেতানিয়াহু বলেন, তারা ইসরায়েলের সৈন্যদের অপমান করেছে এবং হামাসের গণহত্যাকারী সন্ত্রাসীদের সঙ্গে ইসরায়েলের সাহসী সেনাদের মিথ্যা সমতা তৈরি করার চেষ্টা করেছে। তিনি আরো বলেন, আমরা জনমত ও আদালত দুই জায়গাতেই এই মিথ্যার বিরুদ্ধে লড়ব, সত্যের জয় হবে। তবে নেতানিয়াহু কোথায় বা কবে এই মামলা দায়ের করা হবে সেই বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। এর আগে গত আগস্টেও গাজায় দুর্ভিক্ষ নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদনের কারণে তিনি নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছিলেন, যদিও পরে তা আর বাস্তবায়িত হয়নি। এদিকে নিউ ইয়র্ক টাইমস তাৎক্ষণিকভাবে এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে বুধবার প্রকাশিত এক বিবৃতিতে পত্রিকাটি নিকোলাস ক্রিস্টোফের প্রতিবেদনকে সমর্থন জানায়। প্রতিবেদনে এক ফিলিস্তিনির সাক্ষ্য উদ্ধৃত করা হয়, যেখানে তিনি দাবি করেন তাকে একটি কুকুরের মাধ্যমে ধর্ষণ করা হয়েছিল। তবে ইসরায়েল এই অভিযোগ অস্বীকার করেছে। পত্রিকার মুখপাত্র চার্লি স্ট্যাডল্যান্ডার বলেছেন, ক্রিস্টোফ যে 14 জন নারী পুরুষের সাক্ষাৎকার নিয়েছেন, তাদের বক্তব্য অন্যান্য সাক্ষী, পরিবারের সদস্য ও আইনজীবীদের মাধ্যমে যাচাই করা হয়েছে। তিনি আরো জানান, প্রতিবেদনের তথ্য বিস্তৃতভাবে ফ্যাক্ট চেক করা হয়েছে। নিকোলাস ক্রিস্টোফ তার প্রতিবেদনের এক জায়গায় লিখেছেন, আমেরিকান করদাতাদের অর্থ ইসরায়েলি নিরাপত্তা ব্যবস্থাকে সহায়তা করছে, ফলে এই যৌন সহিংসতায় যুক্তরাষ্ট্র পরোক্ষভাবে জড়িত। যুক্তরাষ্ট্র ইসরায়েল বড় হামলা চালাতে পারে, নিয়ে এসেছে বহু সেনা ও সরঞ্জাম, জানালেন ইরানি আইন প্রণেতা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে বড় হামলা চালাতে পারে বলে সতর্ক করেছেন ইরানি আইন প্রণেতা কামরান ঘাজানফারি। তিনি বলেছেন, তাদের দক্ষিণাঞ্চলীয় কিছু দ্বীপ দখল করতে পারে মার্কিনী ও ইসরায়েলি সেনারা। এই লক্ষ্যে ইরানের দক্ষিণাঞ্চলের দিকে বহু সেনা ও সরঞ্জাম নিয়ে এসেছে তারা। গতকাল কামরান ঘাজানফারি রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমে বলেন, প্রমাণ ও বিভিন্ন ইঙ্গিত দেখাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বড় ধরনের অভিযানের প্রস্তুতি নিচ্ছে। তারা সম্ভবত আমাদের দক্ষিণাঞ্চলের কিছু দ্বীপ দখলের পরিকল্পনা করছে। সেখানে তারা বহু সেনা ও সরঞ্জাম নিয়ে এসেছে। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল ইরানে যৌথ হামলা চালায়। এরপর টানা 40 দিন যুদ্ধ চলে। এই সময়ে ইরানও পাল্টা হামলা চালায়। তারা ইসরায়েলি হামলার পাশাপাশি উপসাগরীয় আরব দেশগুলোতে থাকা মার্কিন অবকাঠামোকেও টার্গেট করে। এরপর পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরান প্রথমে 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হয়, যা গত 8 এপ্রিল থেকে কার্যকর হয়। 22 এপ্রিল যুদ্ধবিরতি শেষ হয়ে যাওয়ার কথা থাকলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনির্দিষ্টকালের জন্য এটির মেয়াদ বাড়ান, যা এখন পর্যন্ত চলছে। নিজেদের তৈরি ফাতাহ-4 ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো পাকিস্তান। নিজেদের উদ্ভাবিত অত্যাধুনিক স্থল উৎক্ষেপণকারী ক্রুজ ক্ষেপণাস্ত্র ফাতাহ-4 এর সফল প্রশিক্ষণ উৎক্ষেপণ সম্পন্ন করেছে পাকিস্তান।
বৃহস্পতিবার দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। আইএসপিআর জানায়, সেনাবাহিনী রকেট ফোর্স কমান্ডের তত্ত্বাবধানে এই পরীক্ষা চালানো হয়। মূলত সেনাদের কার্যক্ষমতা বৃদ্ধি এবং ক্ষেপণাস্ত্রটির বিভিন্ন কারিগরি উপপ্রক্রিয়া যাচাইয়ের উদ্দেশ্যেই এই প্রশিক্ষণমূলক উৎক্ষেপণ। এই ক্ষেপণাস্ত্রের নিখুঁত লক্ষ্যভেদ এবং প্রতিকূল পরিস্থিতিতে টিকে থাকার সক্ষমতা আগের চেয়ে আরও উন্নত করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, অত্যাধুনিক এভিওনিক্স এবং সর্বাধুনিক নেভিগেশনাল প্রযুক্তিতে সজ্জিত এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা অনেক দূরপাল্লার লক্ষ্যবস্তুতে অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। ফাতাহ 4 এর এই সফল পরীক্ষায় সন্তোষ প্রকাশ করেছেন পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সামরিক বাহিনীর প্রধানরা। তারা ফাতাহ সিরিজের এই ক্ষেপণাস্ত্রের পেছনে যুক্ত থাকা বিজ্ঞানী, প্রকৌশলী এবং সংশ্লিষ্ট সবার নিরলস পরিশ্রম ও কারিগরি দক্ষতার ভূয়সী প্রশংসা করেন। উল্লেখ্য, 2 সপ্তাহ আগে পাকিস্তানের সেনাবাহিনীর রকেট ফোর্স কমান্ড তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ফাতাহ 2 ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সফল পরীক্ষা চালিয়েছিল। গত 28 এপ্রিলে সেই পরীক্ষার সময় স্ট্র্যাটেজিক প্ল্যানস ডিভিশন এবং পাকিস্তান সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আরও 1 সপ্তাহ আগে পাকিস্তান নৌবাহিনী তাদের নিজস্ব জাহাজ বিধ্বংসী আকাশ উৎক্ষেপণকারী ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈমুর এর সফল পরীক্ষা সম্পন্ন করে। আইএসপিআর তখন জানিয়েছিল, তৈমুর ক্ষেপণাস্ত্রটি অত্যন্ত নিখুঁতভাবে এর মিশন সম্পন্ন করেছে, যা সমুদ্র সীমায় অনেক দূর থেকে শত্রুপক্ষকে শনাক্ত ও প্রতিহত করতে নৌবাহিনীর সক্ষমতাকে আরও শক্তিশালী করেছে। 2 ঘন্টার আলোচনা, হরমুজ উন্মুক্ত রাখতে ঐক্যমত্য জিনপিং ট্রাম্প। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী 3 বছর ও পরবর্তী সময়ে গঠনমূলক, কৌশলগত ও স্থিতিশীল সম্পর্ক বজায় রাখার বিষয়ে একমত হয়েছেন। বেইজিংয়ে অনুষ্ঠিত প্রথম দফার বৈঠক শেষে তারা এই বিষয়ে একমত হন বলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে। তবে ইরান ইস্যুতে এই বিবৃতিতে তেমন কিছু উল্লেখ না করা হলেও হোয়াইট হাউস জানিয়েছে, ইরান যাতে পরমাণু অস্ত্রের অধিকারী না হতে পারে এবং হরমুজ প্রণালী খোলা রাখার ইস্যুতেও 2 পক্ষ একমত পোষণ করেছে। খবর রয়টার্স, এএফপি, বিবিসি, এপি, আল জাজিরার। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, 2 নেতা গঠনমূলক, কৌশলগত ও স্থিতিশীল দ্বিপাক্ষিক সম্পর্কের একটি নতুন ভিত্তি স্থাপন করেছেন। এই অবস্থান আগামী 3 বছর ও তার পরবর্তী সময়ের জন্য 2 দেশের সম্পর্কের দিক নির্দেশনা হিসাবে কাজ করবে। বৈঠকের একটি বড় অংশ জুড়ে ছিল অর্থনৈতিক সহযোগিতা। প্রেসিডেন্ট শি জিনপিং জোর দিয়ে বলেন, চীন মার্কিন অর্থনৈতিক সম্পর্কের মূল ভিত্তি হলো পারস্পরিক সুবিধা ও জয় জয় সহযোগিতা। তিনি স্পষ্ট করে জানান, মার্কিন ব্যবসায়ীদের জন্য চীনের দরজা আরো বড় করে উন্মুক্ত করা হবে। তিনি 2 দেশের সামরিক বাহিনীর মধ্যে উন্নত যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি বাণিজ্য, স্বাস্থ্য, কৃষি, পর্যটন, সংস্কৃতি ও আইন প্রয়োগের মতো ক্ষেত্রগুলো সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান। তবে আলোচনায় তাইওয়ান ইস্যু নিয়ে জিনপিং স্পষ্ট সতর্কবার্তা দিয়েছেন। তিনি ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, তাইওয়ান ইস্যুটি চীন মার্কিন সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয়। যদি এটি সঠিকভাবে সমাধান করা হয় তাহলে সম্পর্ক স্থিতিশীল থাকবে। এই প্রশ্নে মতপার্থক্য 2 দেশের সম্পর্ককে বিপজ্জনক পথে ঠেলে দিতে পারে, এমনকি সংঘাতও সৃষ্টি করতে পারে। কলকাতাতেও শুরু হয়েছে বুলডোজার অভিযান। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে বুধবার কলকাতার তপসিয়ার তিলজলা এলাকায় একটি চামড়ার কারখানা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে কয়েক ঘন্টার মধ্যেই ওই কারখানার সামনে পৌঁছে যায় জেসিবি। শুভেন্দু জানিয়েছে, বহুতলটি অবৈধভাবে নির্মিত, তাই তা ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে শহরের বিভিন্ন প্রান্তে এই ধরনের অবৈধ নির্মাণ চিহ্নিত করার নির্দেশও দিয়েছেন তিনি। আলাদা করে উল্লেখ করেছেন কসবা, তিলজলা,
মমিনপুর একবালপুরের মতো এলাকার কথা। অবৈধ নির্মাণগুলোতে বিদ্যুৎ সংযোগ এবং পানির লাইন কেটে দিতেও বলেছেন। শুভেন্দু জানিয়েছেন, অবৈধ নির্মাণ নিয়ে তার সরকার জিরো টলারেন্স নীতি নিচ্ছে। যাদের সতর্ক হওয়া প্রয়োজন তারা যেন এখনই সতর্ক হয়ে যান। এদিকে তড়িঘড়ি বুলডোজার চালিয়ে দেওয়ার এই নির্দেশের বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধীরা। ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী এভাবে বহুতল ভেঙে দেয়াকে অসাংবিধানিক বলে উল্লেখ করেছেন। ওই বহুতলের ভাড়াটেদের পুনর্বাসনের দাবি এবং বেআইনি কাজে আরো কেউ যুক্ত কিনা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তিনি। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরো একবার। ইরানের মিসাইল ও ড্রোন হামলায় এবার ডুবলো ভারতীয় জাহাজ। দিল্লিতে বসে জাহাজ ডুবার ভিডিও দেখছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বিশ্বের সবচেয়ে ঘৃণিত দেশের তালিকার শীর্ষের ইসরায়েল। যুক্তরাষ্ট্রের অবস্থানেও বড় পতন, যা বলছে নতুন জরিপ। ফিলিস্তিনি বন্দীদের ধর্ষণ নিয়ে প্রতিবেদন, নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে মামলা করবে ইসরায়েল। যুক্তরাষ্ট্র ইসরায়েল বড় হামলা চালাতে পারে, নিয়ে এসেছে বহু সেনা ও সরঞ্জাম, জানালেন ইরানি আইন প্রণেতা। নিজেদের তৈরি ফাতাহ 4 ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো পাকিস্তান। 2 ঘন্টার আলোচনা, হরমুজ উন্মুক্ত রাখতে ঐকমত্য জিনপিং ট্রাম্প। কলকাতায়ও শুরু হলো বুলডোজার অভিযান। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।